নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 ও শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি। আচরণবিধি ভঙ্গে পদক্ষেপ নিচ্ছে ইসি। 2 ভোট গণনায় এবার লাগবে বাড়তি সময়। একটি দলের বিরুদ্ধে ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ বিএনপি। ফ্যামিলি কার্ডের নামে দুর্নীতির আশঙ্কা জামায়াত এনসিপি। জাতীয় নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ বেড়েছে, প্রার্থীদের দৌড়ঝাঁপ। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেবেন ভোটাররা। এবং বেঞ্চের অভাবে ফ্লোরে বসে ক্লাস করছে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রয়েছে অবকাঠামো সংকট সহ আসবাব ও বিশুদ্ধ পানির অভাব। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 এবং শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ 9 প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। পরে এই নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সকল চক্রান্ত উপেক্ষা করে নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ। সুরাইয়া মুনির রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম। বেশ কয়েকজন অ্যাডভাইজার ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন সিকিউরিটি। এতে মোট 13টি প্রস্তাব উত্থাপিত হলেও 9টি নীতিগত অনুমোদন দেয় সরকার। এছাড়া 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। মোট 13টা এজেন্ডা ছিল আজকের মিটিংয়ে। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ব্র্যাকেটে রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এছাড়া 12 ফেব্রুয়ারি ভোটদানের অবাধ সুযোগ করে দিতে আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। সংসদ নির্বাচন, গণভোট ও পোস্টাল ব্যালটের কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলে জানান প্রেস সচিব। এ সময় শেখ হাসিনার নো ভোটে ক্যাম্পেইন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও উল্লেখ করেন তিনি। আমাদের বক্তব্য স্পষ্ট, উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা। রেফারেন্ডামের যে ভোটটা সেটা তো একই সাথে গণনা হবে, তো সেই জন্য এটা সময় নেবে। আবার আপনারা পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন 15,33,000 মানুষ। তো এখন 15,00,000-তে তাদের পোস্টাল ব্যালটটা আসবে, সেটা আপনি খাম খুলবেন, খুলে আবার ওইটাকে আপনি আবার রিটার্নিং অফিসারের ওইখানে এটা গণনা হবে। এই পুরো প্রসেসটাই আপনার ডিলে হবে। এই বছর শুধুমাত্র পার্লামেন্টারি ইলেকশনই হচ্ছে না 12 তারিখে, ওই দিন একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্ডাম হচ্ছে। যত চক্রান্তই হোক যথাসময়ে সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলেও জানান তিনি। আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দেয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জাতীয় নির্বাচন ও গণভোটের গণনায় বাড়তি সময় লাগবে বলে জানান তিনি। 2টি ভোটের ও পোস্টাল ব্যালটের ফলাফল একসঙ্গে গণনার জন্য বেশি সময়ের প্রয়োজন হবে বলে জানান তিনি। প্রায় 500 পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে উল্লেখ করেন ইসি সচিব। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে বৈঠকে বসে ইসি। এর আগে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক হয়। পরে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, পোস্টাল ব্যালটের গণনা ও 2টি ভোটের ফলাফল সমন্বয় করে ঘোষণায় বাড়তি সময় লাগতে পারে। কেন্দ্রে এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে, যেমন আমি বলি, আমাদের যে প্রতি 3,000 গড়ে 3,000 ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র, এখানে এবার প্রার্থী ভোটাররা 2টো ব্যালটে ভোট দিবেন।
কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে 2টা করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে। কাজে গণনাতে স্বাভাবিকের সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আচরণবিধি প্রতিপালনে নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি। বিভিন্ন প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান, মিরপুরের একটা ঘটনা এসছে, তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে, তথ্য দেন, আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা, যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা। ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি যদি মনে করে যে এটা কমিশনে পাঠাবেন, তারা দিবেন। সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি প্রার্থীর অভিযোগ ইস্যুতে নথি ও যুক্তি প্রমাণ বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আক্তার আহমেদ। কমিশন মনে করেছেন যে এরকম ক্ষেত্রে যদি সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ, উনি ওনার দিক থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করেছেন, বাকিটুকু সময়ের ব্যাপার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে মহানবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সভায় একথা বলেন তিনি। একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এটা আল্লাহর সঙ্গে শিরকের শামিল। দেশ বিদেশ থেকে চলা ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল বিএনপি। দলটির প্রথম নির্বাচনী সভা হয় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, যার প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভা দলীয় চেয়ারম্যানের আগমনের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে মহানবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে। বেহেশতের টিকিটের কথা বলে মানুষের ভোট চাওয়া হট্টকারিতার শামিল বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। গেল 17 বছর তথাকথিত নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে কেবল লুটপাটের রাজনীতি চলেছে। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর আগে, তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা শুধু ভোটের অধিকার কেড়ে নেই, উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আগামীতে সরকার গঠন করতে পারলে দেশকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। আফরিন পপি, মোহনা সংবাদ। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 7 জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। ওই দিন বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। পরে বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরবে বক্তব্য দেন তিনি। রাত 3টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে 4টার দিকে নারায়ণগঞ্জে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান।
সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই দেশের বেকার যারা আছে, তরুণ সমাজের যারা সদস্য, যুব সমাজের যারা সদস্য, সকলের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা চান এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে, এরকম সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হাজার হাজার লোক, কোটি কোটি মা বোনেরা আছে। মাদের কাছে আমরা সকলের কাছে কম বেশি দিব, কিন্তু আগে অভাবী পরিবারগুলোকে দিতে হবে। কি দিব? আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি ৫ আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচন ঘিরে শিল্প, বাণিজ্য, অর্থনীতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে অফিস, আদালত সবখানেই চলছে ভোটের আলোচনা। প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। তারা চাইছেন সৎ ও যোগ্য প্রার্থী যেন নির্বাচিত হয়। আজমির ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। বিসিক শিল্পনগরী, কয়েকটি অর্থনৈতিক অঞ্চল ও ৩,০০০-এর অধিক শিল্প কারখানা অধ্যুষিত প্রায় ১ কোটি মানুষের বসবাস এ জেলায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ভোটারের সংখ্যা ২৩,৬৮,২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,৯৮,৯২৯ জন, নারী ভোটার ১১,৬৭,২৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২০ জন। আসনগুলোতে ৫৭ জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দেন। বাছাই ও আপিল শেষে এখন পর্যন্ত ৪৪ জনের প্রার্থিতা বৈধ হয়েছে। এর মধ্যে জেলার ৪টি আসনেই নিজ দলের প্রার্থী দিয়েছে বিএনপি, একটিতে রয়েছেন জোটের প্রার্থী। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীও নামবেন ভোটযুদ্ধে। এ আসনে ভোটারের সংখ্যা ৪,০৪,৪১৫ জন। নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা সহ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী আজাহরুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিএনপির বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গোলাম মসি সহ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নারায়ণগঞ্জ ৪ আসনে জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের সিরাজুল মামুন সহ কয়েকজন। জেলাকে মাদক সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন ভোটাররা। আমার ভোটটা এমন প্রার্থীকে দিতে চাই যে আসলে নারায়ণগঞ্জের উন্নয়নের কথা ভাববে। কাজমাজ করবো, গরিব বলে ভাববো, আমরা ভোট দেবো। মাদক সন্ত্রাস নির্মূল করবে, মানুষের উন্নয়নের কাজ করবে, এই ধরনের একজন প্রার্থী আমি এবং এদেশের জনগণ সবাই প্রত্যাশা করে। নির্বাচনে পাশ করলো, সে আর খোঁজ খবর নিল না জনগণের, ঠিক আছে, এই ধরনের প্রার্থী তো দরকার নাই সমাজ। এদিকে প্রার্থীরাও নানা অনুষ্ঠানে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। বিভিন্ন স্থানে পরোক্ষ প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। এবং ইসলামী আন্দোলনের আমরা আপনাদের গিয়ে যে আদর্শ বিশ্বাসী, ইনশাল্লাহ সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোরী গ্যাং মুক্ত,
এগুলি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। জনগণকে সাথে নিয়ে আমি এই সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। 5 আসনের সমস্ত জনগণ আমাকে অতীতে যেভাবে স্নেহধন্য করেছেন, এবারও সেইভাবেই আমি প্রত্যাশা রাখি তাদের থেকে। তবে কোনো প্রতিশ্রুতি নয়, বরং সুখে দুঃখে পাশে থাকবেন এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান ভোটাররা। আফরিন পপি, মোহনা সংবাদ। শীতে বেঞ্চের অভাবে ফ্লোরে বসে ক্লাস করছে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও অবকাঠামো সংকট সহ আসবাব ও বিশুদ্ধ পানির সমস্যায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। এসব সমস্যার সমাধান সহ নতুন ভবনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানান উপজেলা শিক্ষা অফিসার ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 2025 সালে মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেলেও অবকাঠামো সংকট, ঝুঁকিপূর্ণ ভবন, আসবাবপত্রের অভাব ও বিশুদ্ধ পানির সমস্যায় প্রতিনিয়ত ভোগান্তিতে শিক্ষার্থীরা। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় প্রচণ্ড ঠান্ডায়ও ফ্লোরে বসে পাঠ গ্রহণ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে ঠান্ডাজনিত রোগের পাশাপাশি কোমর ব্যথা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তারা। শীতের ভিতরে আমাদের নিচে বসতে হয়, ঠান্ডার ভিতরে আমাদের যদি একটু বেঞ্চ হতো তাহলে ভালো হতো। আমাদের ফ্লোরে বসে একটু কষ্ট হয়, ফ্লোরে বসে ক্লাস করতে হয়, তার জন্য ঠান্ডা লাগে, শীত লাগে, তারপর কোমর ব্যথা করে, আমরা নুয়ে লিখতে অনেক কষ্ট হয়। এছাড়া বিদ্যালয়ের একটি ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া সহ দেখা দিয়েছে ফাটল। এতে দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। ক্লাসরুম সংকট, বেঞ্চের সংকট, ভবন যেগুলো আছে এগুলো ঝুঁকিপূর্ণ। এই বাচ্চারা এবার থেকে আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়তেছে যে এই ভাঙা অবস্থায় যাদের হঠাৎ করে বাচ্চাদের মাথার উপরে পড়ে গেল। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি এই আশাটুকু করি যে তারা অবশ্যই এর একটা ব্যবস্থা করবে। দূতন মহোদয় আমাদের স্কুল পর্যবেক্ষণ করেছেন, পরিদর্শন করেন, আমাদের যে বিষয়গুলো দেখছেন, দেখার পরে ওনারা আশ্বস্ত করেছেন 2026 সালে 1 নম্বর লিস্টেই আছে। সব বিষয়ে অবগত হয়ে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণে মন্ত্রণালয়ে আবেদন করার কথা বললেন উপজেলা শিক্ষা অফিসার। বিদ্যালয়ের ভবনের জন্য আমরা কয়েকবার চাহিদা দিয়েছি, তো সম্ভবত পিডিপি 5 এর আগে কাজ শুরু করার আগে হয়তো আমাদের ভবন হবে না, সেরকমই জেনেছি এলজিডি থেকে। তো আমরা তারপরে বারবার চাহিদা দিচ্ছি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য যে যাতে আমাদের একটা নতুন ভবন হয়। 1904 সালে 82% জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় মহিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে গণভোট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমানো ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরগুনায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের সিংড়ার কলম কুমারপাড়ায় শিক্ষক রেজাউল করিম হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। জয়পুরহাটের পাঁচবিবির আটপাড়া রেলগেটে ধানের শীষের নির্বাচনী পথসভা ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। পটুয়াখালীতে ধানের শীষের প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে ঈশান ইনস্টিটিউট ও ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় ৭ শিমুলিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহ্যবাহী বাজিদাতপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোককবিগান অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এই কথা জানান জেলেনস্কি। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে রওনা হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন নিয়ন্ত্রিত ডোনেস্ক অঞ্চলের প্রায় 25% এলাকা থেকে 40 কিলোমিটার পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে কিয়েভ। তবে রাশিয়া পুরো ডনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বলে ধারণা করা হচ্ছে। বিপিএল প্রসঙ্গ। এবার খেলার খবর। বিপিএল এর দ্বাদশ আসরের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটের সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই মাঠে আসরের প্লে অফে কোয়ালিফায়ার 1-এ রাজশাহীকে 6 উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পা রাখে চট্টগ্রাম, যেখানে কোয়ালিফায়ার 2-তে সিলেটকে হারিয়ে শিরোপা লড়াইয়ে মঞ্চে ওঠে রাজশাহী। লিগ পর্বে দুবারের মুখোমুখিতে একটি করে জয় আছে দু দলের। প্রথমবার 2 উইকেটে জিতলেও পরেরটিতে 3 উইকেটে হেরে যায় চট্টগ্রাম। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। ভেন্যু না বদলালে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বিএনপি বিদেশে পালায় না বললেন তারেক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ব্যালট ডাকাতির নতুন ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। টি-20 বিশ্বকাপ 2026 ভারতে খেলতে যাচ্ছেই না বাংলাদেশ। আমরা আইসিসির কাছে সুবিচার পাইনি বললেন আসিফ নজরুল। সমকাল, যাদের 71-এই দেখেছি তাদের নতুন করে দেখার কিছু নেই। 2000 টাকায় কিছু হয় না, কার্ডের ওয়াদা করব না। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ভোটের উৎসব মুখর প্রচার। রমজানের আগেই সক্রিয় বাজার সিন্ডিকেট। যুগান্তর, নির্বাচনী সমাবেশের শীর্ষ নেতারা প্রথম দিনেই প্রতিশ্রুতির ফুলঝুরি। সিলেটের সমাবেশে তারেক রহমান, ধানের শীষকে বিজয়ী করলে দেশের মানুষ স্বাবলম্বী হবে। দর্শক, সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে। Nation steps into campaign feast. No scope to send team to India, Asif Nazrul. BCB to continue push for neutral venue. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মহা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 ও শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি। আচরণবিধি ভঙ্গে পদক্ষেপ নিচ্ছে ইসি। 2 ভোট গণনায় এবার লাগবে বাড়তি সময়। একটি দলের বিরুদ্ধে ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ বিএনপি। ফ্যামিলি কার্ডের নামে দুর্নীতির আশঙ্কা জামায়াতে এনসিপি। জাতীয় নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ, বেড়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ।
সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেবে ভোটাররা। এবং বেঞ্চের অভাবে ফ্লোরে বসে ক্লাস করছে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রয়েছে অবকাঠামো সংকট সহ আসবাব ও বিশুদ্ধ পানির অভাব। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।